বিকেল মেঘ রঙের, আর কিছু না। একটাই ভয়, লাইব্রেরি এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তাই পড়ে ফেলো। ওরা অনেক কিছু বলছে, শোনো না, পড়ে ফেলো। আলো ক্রমে নিভে আসছে, পড়ে ফেলো। ওরা হাওয়া বিষয়ক কোনো বই রাখতে দেয়নি, তবু পড়ে ফেলো। যা আছে, এখনো যতটুকু আছে। কবিতাটি যিনি লিখেছেন তিনি আমার ঠিক পাশেই বসে আছেন। তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, কিন্তু তার আগে আপনাদেরকে তো স্বাগত বলতেই হবে। আপনারা জানেন, খাপছাড়ার এই কথকতাতে আমরা মনের ঘরে শব্দের আড্ডা দিই। কার সঙ্গে? আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে। তেমনি একটি এপিসোড নিয়ে চলে এসেছি আবারও। আমার সঙ্গে আজ যিনি আছেন তার নাম তৃষ্ণা বসাক। আপনারা চেনেন নিশ্চয়ই ওকে। ওর কবিতা আমাদের একটা খোলা হাওয়া এনে দেয়, একটা বিস্তৃত মাঠ এনে দেয়। পরিচয় করাই তৃষ্ণার সঙ্গে। তৃষ্ণা, আমাদের এই খাপছাড়া পরিবারে তোমাকে জানাই স্বাগত। নমস্কার। অনেক ধন্যবাদ। এখানে এসে কেমন লাগছে বলো? এখানে এসে তো দিব্য লাগছে। আচ্ছা, ভীষণ সুন্দর পরিবেশ, চারপাশে এত বই, এবং এক্ষুনি যেটা হলো যে আগা শাহিদ আলীর কবিতার প্রসঙ্গে যেই রকম দেখলাম যে হ্যাঁ, আমি একটা খুব সচেতন কবিতা প্রেমী মানুষদের কাছে এসেছি, সেটা আমার খুব ভালো লাগছে। তৃষ্ণা যেটা বলতে চাইলো সেটা হচ্ছে, একটু আগে মানে আপনাদের সামনে আসার আগে আমাদের মধ্যে কাশ্মীরি একজন কবি আগা শাহিদ আলী, তার কবিতার অনুবাদ নিয়ে একটু কথা হচ্ছিল। সেই সময় আমরা বেশ কিছু আলোচনা করলাম, কিছু উচ্চারণ নিয়েও। সেই কথাটা তৃষ্ণা মুখ দিয়ে বেরিয়ে এলো। তৃষ্ণার বই কিন্তু 70টির বেশি, 70টি বোধহয় তোমার বই। ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে BA করেছে, MTech করেছে। তারপরেও কিন্তু ও এই যে আমাদের লোভনীয় চাকরির হাতছানি থাকে, সেটাকে অগ্রাহ্য করে ও কিন্তু লেখার জগতে এসেছে। ওর লেখায় সবসময় ছড়িয়ে থাকে এক অলীক মায়া, এক ভারহীনতা, এক অদ্ভুত সৌন্দর্য। ওর প্রাপ্ত পুরস্কারের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো জানাই। সাহিত্য একাডেমি তরুণ লেখক ভ্রমণ অনুদান 2008, ইলাচন্দ স্মৃতি পুরস্কার বঙ্গীয় সাহিত্য পরিষদ 2013, সোমেনচন্দ্র স্মারক সম্মান পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি 2018, নমিতা চট্টোপাধ্যায় সাহিত্য সম্মান 2020। আর ও হিন্দি, মৈথিলি, মালায়ালাম থেকে বাংলায় অনুবাদ করে কবিতা। আর কলকাতা ট্রান্সলেটার্স ফোরাম বোধহয়, হ্যাঁ, তার সদস্য কিন্তু সচিব। খুব বড় এক ভূমিকায়ও রয়েছে। সুতরাং এই মুহূর্তে আমরা তোমার কাছ থেকে তোমার পছন্দের কবিতা শুনতে চাই। বেশ, মনটা তো সবসময় যাই করে, মানে আমরা যাই করে মনে হয় যে এই কলকাতা ছাড়িয়ে মাঠঘাট কোথাও প্রকৃতির কাছে চলে যাই। তো আমার একটা বই আছে পুরুলিয়া সিরিজ থেকে, সেটা সম্পূর্ণ পুরুলিয়াতে আমি কয়েকদিনের জন্য গেছিলাম। এবার এসে ঘোরের মধ্যে কবিতা লিখতে থাকি, মানে ওখানে বসে লিখি। আর ওই মাস আষ্টেকের মধ্যে যে কবিতাগুলো লেখা হয় তাই নিয়েই আমার বই পুরুলিয়া সিরিজ থেকে। তো আমার মনে হয় আমরা দর্শকদের একটু বেড়াতে নিয়ে যাই। নিশ্চয়ই। পুরুলিয়াতে কি তোমার কেউ আছেন? বা পুরুলিয়াতে প্রচুর বন্ধু বান্ধব আছে, কিন্তু ওটা আমি বেড়াতেই গেছিলাম। আচ্ছা, 8 মাস ছিলেন? না, 8 মাস ছিলাম না, ফিরে এসে মোট 8 মাসে আমি যেগুলো লিখেছি। আচ্ছা। গড় পঞ্চকোট, ভোর স্ট্রবেরি রঙের। আমি জাস্ট মেজাজটা বোঝাতে চাইছি। জেজাবেল যেহেতু একটা প্রজাপতির নাম, তাই সেই নামের ঘরে রাত্রিবাস করতে আমার ভয় ছিল
মধ্যরাতে কত কি ঘটে যায়। আমাকে শুদ্ধ নিয়ে ঘরটা কোন ফুলে গিয়ে বসলো, যেহেতু এখানে ফুল আছে বিস্তর এবং পাথরও আছে, আর পাথর থেকে গড়িয়ে পড়তে পড়তেও আমি হাতে ধরেছিলাম জেজেবেলের একটা ছেঁড়া ডানা। নিচে যেহেতু লেমন প্যান্সি সারা রাত ছটফট করছে, তাদের নিঃশ্বাসের শব্দ উপর থেকে পাওয়া যাচ্ছিল। আর আমি বাথরুমের সামনে ড্রেসারের আয়নায় নিজেকে দেখতে দেখতে ভাবছিলাম, একটা প্রজাপতির ওপর আর একটা প্রজাপতি বসলেই কি শুভ বিবাহ সচরাচর। বাহ। আচ্ছা, তোমার কোন ফুল পছন্দ? আমার ফুল দেখো অনেকই আছে, তো হ্যাঁ। আমার সুগন্ধি ফুল খুব পছন্দ। যে সেজন্য গ্রীষ্মে- তোমার চুলে হ্যাঁ, একটা সুগন্ধি ফুল শোভা পাচ্ছে, জুঁই। জুঁই। জুঁইয়ের গন্ধ বড় মন ভরিয়ে দেয়। হ্যাঁ। আর কিছু ফুল আছে যেগুলো আমি দেখি রোজ, নাম জানি না, সেই একটা ফুল ফোটে একটু কমলা লালচে, আচ্ছা, তো আমি জানতাম না ওটার কি নাম। আমাকে একজন বলেছিল ওটা মে ফেয়ার, কিন্তু আচ্ছা। আমি ব্যাঙ্গালোরে গিয়ে আবিষ্কার করলাম ওটার নাম আফ্রিকান টিউলিপ। আচ্ছা, ওটা আমাদের আচ্ছা। দেশের ফুল নয়, কিন্তু দেখবে মানে সারা কলকাতা হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। এই অ্যাভিনিউ গুলোতে হ্যাঁ, থাকে ওটা। হ্যাঁ, হ্যাঁ, ভারী সুন্দর। হুম। তৃষ্ণার কবিতায় সবসময় যে ফুল পাখি তারা আসে তা কিন্তু একেবারেই ভাববেন না। তৃষ্ণার কবিতায় উঠে আসে একেবারে কঠোর বাস্তবের কিছু কথা। তেমন একটা কবিতা শুনবো, বেশ, একদম অন্যরকম। তাহলে আমি যা কহি ঈশ্বর কহি থেকে আচ্ছা। পড়ি। আচ্ছা, যা কহি ঈশ্বর কহি এবং তারপরে পুনরায় জাগেন ঈশ্বরী, এগুলো হচ্ছে এক ফর্মার কবিতার বই, খুবই ছোট, কিন্তু ওই পরমাণু বোমার মতো কবিতাগুলো। সব কবিতা হয়তো আমি এখানে পড়তে পারবো না, তো একটি দুটি কবিতা না পড়লে, দুটি কবিতা আমি পড়ছি, দুটি আচ্ছা। কবিতা না পড়লে আমার মনে হয় সেই মেজাজটা ধরা যাবে না। আমরা শুনতে আগ্রহী। কলিকাতা চলিতেছে, এগুলো যেটা একটু বলি যে এটা একেবারেই চতুর্দশপদী ফর্মের লেখা কবিতাগুলো। যা কহি ঈশ্বর কহি চিন্তার অধিক, ছাওয়াল ঝামেলা করে ধিক শতধিক। কলিকাতা চলিতেছে নড়িতে নড়িতে, বড় কাঁটা ছোট কাঁটা বিগবেন ঘড়িতে। তাহার নিচেই দেখো জমে গেছে কাফে, চিনি কম বলে কোন পাজিটার বাপে। বাপের জমিও নহে জমিত দাপের, মুসল কুশল আছে আপডেট পাপের। টকাটক টকাটক উঠেছে পারদ, এই নির্বাচনে ইস্যু সোনার গারদ। যদি ফিরি যদি তীরে নাহি ডুবে তরি, দুয়ারে প্রমোদ দিব প্রলয়ঙ্করী। যা কহি ঈশ্বর কহি প্রলয়ের পরে, মলয় বাতাসে সবে সুখে ঘর করে। বাহ। আর একটি পরের পড়ছি, কবিতাটি শুনি। এটার সঙ্গে আমরা মেয়েরা খুব রিলেট করতে পারবো। কবিতাটির নাম ভস্য থেকে পুনরায় জাগেন ঈশ্বরী। আচ্ছা, যা কহি ঈশ্বর কহি রাঁধি আর বাড়ি, এছাড়া জানো আর কিছু নারে নারী। যদি সে পারেও কিছু তবে যেন তাহা, সংসারের করে কিছু নিশ্চয় সুরাহা। নচেত কচেত করে কাটো তার মাথা, তারপর দেওয়া যাবে কবন্ধ ভাতা। তারপরেও যদি ছন্দে বন্দে সেবা গীত, জানিও কপালে শনি নাচেন নিশ্চিত। জিভ কাটো চুল তবু উড়ে পাতে পড়ে, নিষেধ শোনাও তারে সুমধুর স্বরে। তবুও নিম ডাল ভাঙা নাহি যায়, নির্ধনের পুঁথি লেখা জিন বড় দায়। যা কহি ঈশ্বর কহি বাঁচি আর মরি, ভস্য থেকে পুনরায় জাগেন ঈশ্বরী। বাহ। তৃষ্ণার কবিতা এমনটাই। তৃষ্ণা শুধু যে নিজের কবিতা লেখেন বা নিজের কবিতাতেই থাকেন তা নয়, কিন্তু তৃষ্ণা প্রচুর অনুবাদ করেছেন। আমি নিজেও শুনেছি অনেক কবিতা বিভিন্ন আন্তর্জাতিক সমাবেশে, মালায়ালাম, হিন্দি, মৈথিলি থেকে তার যে অনুবাদ কবিতাগুলি সেগুলো আমাদের মুগ্ধ করে। তেমন একটা কবিতা শুনি। বেশ, আমি মালায়ালাম কবি গিরিজার কবিতা পড়ছি। আচ্ছা। মেয়েদের কিছু জাদু কাজ। মূল মালায়ালামে কবিতাটার নাম শ্রীকালুডে চিলা মান্থিকা
পাভ্রুথিকাল। বাহ। এই রকম আশ্চর্য কাজ শুধু মেয়েরাই করতে পারে। চা বানানোর সময় চা পাতা, দুধ, চিনি সব একদম ঠিকঠাক মাপে। কি জাদু হাতের, স্বাদে 1 আউন্স বদল নেই। ধোসা পুড়ে যায় না, কিংবা যায় না কুঁচকে অথবা গুটিয়ে গোল্লা পাকায় না। সম্বরও খুব টক বা খুব মশলাদার নয়। হাতের সেই তাকবাগ যা আদাকে মিশায় নারকোল কুড়ো আর গুড়ের সঙ্গে কলার চিপসের সোনালি রং শুধু সেই পারে। তার জাদু ছড়ি দিয়ে সে বাড়ির নোংরা স্তূপ উধাও করে দেয়। হ্যামলিনের ইঁদুরদের মতো অন্ধকার, ময়লা আবর্জনা, নোংরা মোজা আর জাঙ্গিয়া কোনাকাঞ্চি থেকে বেরিয়ে তাকেই অনুসরণ করে। বিছানা পাততে তার দক্ষতা কলামণ্ডলমের রামাকুট্টি নায়ারকে ছাপিয়ে যায়। কিছু কমতি আছে যা কোনো জাদুকরী বুঝতে পারে না, যেমন চুমু খেতে খেতে ক্রিকেটের স্কোর দেখে নেওয়া বা SMS পাঠানো। আমরা সুন্দর শুনলাম কবিতাটি। তৃষ্ণার আরেকটি কবিতা পেলাম এই মুহূর্তে এই বইটি থেকে। মহাগ্রন্থ এ জীবন, রাখবার মতো লাইব্রেরি, তৈরি করো তৈরি করো, ফুরোবার নেই বেশি দেরি। প্রাণ আনো, স্নায়ু আনো, আনন্দ আনো অনির্বাণ। মন যদি জাগে তবে দাও দাও আরও কিছু গান। 4টি লাইন শোনালাম। তোমার আরেকটি কবিতা। ও, তুমি চা খাবে? না না, ঠিক আছে, চা খেতে পারো, তাহলে কবিতাটি শেষ করব। শেষ করো। আচ্ছা, বেশ। আমরা এরকম মজা করতে করতেই আড্ডা মারি। শুধু তৃষ্ণার সঙ্গেই আড্ডা মারছি না, আপনাদের সঙ্গেও কিন্তু আড্ডা মারছি। এই যে শোনালাম তবে দাও দাও আরও কিছু গান, তারপর ভেবেছিলাম তৃষ্ণাকে বলি কবিতা বলতে, কিন্তু তৃষ্ণাকে একটু সময় দিলাম চা খাওয়ার। তো তারপরে এই কবিতাটিকে শেষ করা যাক। শরীরটি বৃক্ষ এক, সবচেয়ে উঁচু ডালে পাখি। সেই পাখি পাও যদি, তবে তুমি পারবে একাকী। ছায়াপথ ধরে সোজা একটি অনন্ত বিথি, তাকে মহাগ্রন্থ বুকে নিয়ে লাইব্রেরি ঠিক জেগে থাকে। হ্যাঁ, আমার লাইব্রেরি সিরিজের কবিতা এটা। লাইব্রেরির শার্ট খোলো থেকে পড়লো। এটার অনুবাদ হয়েছে সম্প্রতি, দিল্লি থেকে বেরিয়েছে ইংরেজিতে। হ্যাঁ, ওপেন ইউর ডোর লাইব্রেরি। আচ্ছা। তো কারণ আমার অনুবাদকের মনে হয়েছে যে লাইব্রেরির শার্ট খোলো এটা একটু বেশি সেন্সুয়াস ব্যাপার, সেটা হয়তো পাঠক গ্রহণ না করতে পারে। তো সেটা নিয়ে একটুখানি আমাদের মতান্তর হয়েছে। আচ্ছা। তো এটা একটা অদ্ভুতভাবে লেখা, যে মানে কবিতাটা যখন আমি লিখতে শুরু করি তখন লাইব্রেরিতে যে পাঠক যায়, লাইব্রেরির সাথে পাঠকের সম্পর্কটা প্রেমের সম্পর্ক। যারা বই ভালোবাসেন। তো কি এইভাবে লেখা হচ্ছে। ওই প্রথম কবিতাটাই হচ্ছে যে লাইব্রেরির শার্ট খোলো, আমাকে আর বাইরে দাঁড় করিয়ে রেখো না। মানে লাইব্রেরি একটা পুরুষ এবং যে যাচ্ছে সে নারী, এইভাবে কবিতাটা শুরু। তো এইটা করতে করতে আমার অনেকগুলো লাইব্রেরি সিরিজের কবিতা বিভিন্ন জায়গায় বেরোচ্ছে। তখন আমার কাছে একটা ফোন এলো লাইব্রেরি বাঁচাও সমিতি থেকে। মানে আমাদের 1000-এর ওপর লাইব্রেরি বন্ধ হয়ে গেছে এবং লাইব্রেরিয়ানের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই এবং এত মূল্যবান বই খুব খারাপ অবস্থায় আছে। তো তারা ওই একটা লাইব্রেরি বাঁচাও কমিটি করে, তারা আমাকে বলে আপনি কিছু লিখুন। তো আমি বিভিন্ন খবরের কাগজে এই বিষয়টা নিয়ে লিখি। আর ওরা বলছে যে আপনার কবিতাটা আমাদের আন্দোলনে প্রেরণা যোগাচ্ছে। তখন আমার অদ্ভুত লেগেছিল যে আমি তো ওগুলো ভেবে লিখিনি। তো তারপরে যে কবিতাগুলো আছে সেগুলো কিন্তু প্রতিবাদের কবিতা। মানে এইটার মধ্যে সেরকম একটা আশ্চর্য জার্নি আছে এই বইটার মধ্যে। তখন আমার মনে হয়েছিল যে কবিতা কিন্তু সমাজের কাজে লাগে। কবিতা জিনিসটা যে সবাই বলে কবিতা কি, মানে তুমিও আস্তে আস্তে বলছিলে যে আমি যদি কবিতা না ভালোবাসতাম, মানে কবিতা না বলতাম, তাহলে বোধহয় একটু ভালো হতো। মানে না, সেটা বলিনি, কবিতা তো আমার প্রাণ। হ্যাঁ, কিন্তু কবিতা লেখা কাল, মানে কবিতা এটা সুনীল গঙ্গোপাধ্যায়, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় যেটা বলেছিলেন যে মেয়েরা কবিতা পড়ো না। হ্যাঁ,
হ্যাঁ পুড়ে সেটা তো যাবে একটা এরকম একটা, সেইটা বোঝাতে চেয়েছি। মানে আমি এই যে গিরিজার কবিতা কবিতা, যেটা বললাম, সব মেয়ের জীবনেই কখনো না কখনো কাল হয়ে দাঁড়ায় বা কাল হয়ে আসে। সে তো জিভ সেটা কেটে দেয়া হবে, কিন্তু যে কোনো তারপরেও হ্যাঁ খনার আমল থেকেই যে মেয়েরা কবিতা ভালোবেসেছে একবার, তারা কখনো কোনো দিন না, কবিতাকে সেটা তো ছাড়েনি বা ছাড়বে ছাড়তে না। পারে না। আর যে সেই জন্যই আমি লিখেছি যে ভস্য থেকে পুনরায় জাগেন ঈশ্বরী, হ্যাঁ। এবং সেই আমি প্রথম বুঝলাম যে কবিতা সমাজের কতটা কাজে লাগে। তো এটা হচ্ছে এটা। এছাড়া আমি তো আরও কবিতা অনেক কিছু লিখেছি। একটি বই আছে যে বাংলাদেশের এক কবির সাথে মিলিতভাবে যৌথভাবে কবিতার বই, সেখান থেকে আমি একটা কবিতা পড়ি, আমার হ্যাঁ, খুব নিশ্চয়ই। প্রিয়। কবিতাটা হচ্ছে যদি। আমাদের সমাজে একটা খুব বাইনারি একটা চিন্তা আছে যে মানে এরকম মজার করে বলি যে উত্তম না সৌমিত্র, মানে উত্তমকে ভালোবাসলে সৌমিত্রকে ভালোবাসা যাবে না, সব কিছুই একটা খুব স্টিরিওটাইপিং আছে। আমার এই কবিতাটা তার বিরুদ্ধে দাঁড়ানো আর কি। যদি যদি আমার বিড়ালের নাম মজনতালি হয়, কিংবা আমার কুকুর পুষতে ভালো লাগে, অথবা ধরুন আমার কোনো পোষ্যই নেই, যদি আমার নাকটা ঠিক আপনার মতো না হয়, যদি আমার স্তন থাকে কিংবা না থাকে আর আমি একজোড়া সুডৌল স্তন নির্মাণের স্বপ্ন দেখি, যদি আমি এমন একটা ভাষায় কথা বলি যা আপনি জানেন না, কিংবা আমার যদি কোনো ভাষাই না থাকে, তো যদি আমার পাড়ার সব বাড়ি রামধনু রঙের হয়, যদি আমরা মাঝে মাঝে প্রথম পাতে তেতো না খেয়ে শেষ পাতে খাই, যদি আমার বোন কাঁথা না বুনে দিন রাত অঙ্ক কষে, আর আমার মা ছাদে উঠে হঠাৎ হঠাৎ ঝুলঝাড়ু দিয়ে দু চারটে তারা পেড়ে আনে আমরা খেলবো বলে, যদি আমার কোনো বাপ মা নাই থাকে, ল্যাব প্রসূত আমাকে যদি একটা সংকেত দেয়া হয়, আর যদি সেই নাম্বারটা আপনার মামা শ্বশুরের পছন্দ না হয়, যদি 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 এই যদি যদি শব্দটা আমাদের জীবনে কিন্তু মাঝে মাঝে এসে দাঁড়ায়। আমরা মাঝে মাঝে যদি, তাহলে এই শব্দগুলো কিভাবে এই শব্দগুলোকে আমাদের মধ্যে পাই আমরা নিজেরাই জানি না। আমি এখানে একটা কবিতা, তোমার কবিতা শুনতে শুনতেই এই কবিতাতে আমার চোখ আটকালো। তো প্রথম কয়েকটি লাইন বলছি। বই ও উই পোকা, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, কেমনে আমায় আটকে রাখবে ওহে উই পোকা, বছরের পর বছর ধরে আমাকে কেটে চলেছ, আমি ঝুরঝুর শব্দ পাচ্ছি, আমার পাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, ফুলের সোনালি রেণুর সঙ্গে মিশে সেই গুঁড়ো ছড়িয়ে পড়ছে চারদিকে, এমনকি কদম গাছের তলায় পর্যন্ত। বসন্ত বৌরি বাসা বানাতে বানাতে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে যা দেখে, তা আসলে গুঁড়ো গুঁড়ো আমি। তো আমরা এই গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে যেতেও কিন্তু কবিতাকে কখনো ছাড়তে পারি না, কবিতা কখনো আমাদের কাজ ছেড়ে যায়ও না। এরপরে কি কবিতা শুনবো? আমার একটি বই 2017 বেরিয়েছিল অজাতক সমগ্র থেকে। জীবনের কোথাও এসে মনে হয়েছিল যে আমি আদৌ জন্মাইনি, বা সেই আমি জন্মাইনি, সুতরাং আমি একজন অজাতক। তো আমার ওই জন্ম, অজন্ম, জাতক, অজাতক সব মিলিয়ে এই কবিতাগুলো, মানে প্রতিটার মধ্যেই আমার ওই ফিরে যেতে চাওয়া কিন্তু না ফিরতে পারা, যেটা আমাদের মধ্যে অনেক সময় জীবনে কাজ করে। তো সেইটা অজাতক সমগ্র থেকে আমার কবিতার বই। সেটাই আবার পরে আনবর্ন বলে একটা অনুবাদ হয়েছে খুব সম্প্রতি। তো সেটাই থেকে আমি একটা পড়ছি। জন্ম জরুলের মতো, জন্ম জরুলের মতো এ দাগও আমার উঠছে না, ঘষতে ঘষতে চামড়া উঠে এলো, তার নিচে ছড়ানো শিরা উপশিরার পথরেখা, অস্থি মজ্জা মেদ, টুকরো টুকরো যকৃৎ আর হৃৎপিণ্ড, শিমুল ফুলের মতো মাংসলো ফ্যালোপিয়ান টিউব,
বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কে যেন সব কিছু নম্বর দিয়ে দিয়ে দেয়ালে টাঙিয়ে দিল। আমি আমার প্রত্যঙ্গ, এই শিরোনাম দেখে উৎসাহী অনেকে ঢুকে পড়ল ঘরের ভেতর। আমাকেই বেরিয়ে আসতে হলো বাধ্য হয়ে। বেরিয়ে পড়লাম আর ঘষে চললাম। ট্রাফিক আইল্যান্ডে দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ চেষ্টা করতে করতে পাগলের মতো ওঠাতে চেষ্টা করলাম দাগটা, পারলাম না। জন্ম জরুলের মতো এ দাগটাও আমার সঙ্গে শ্মশান বন্ধু হবে। সত্যি, কে যে আমাদের শ্মশান বন্ধু হবে আমরা তা জানি না, জানবার দরকারও নেই। জীবন তো এরকমই। একেবারে। তোমার প্রিয় কবিকে? আমার প্রিয় কবি মনীন্দ্রগুপ্ত। বাহ। মনীন্দ্রগুপ্তের কোন কবিতা তোমাকে সব থেকে টেনেছিল, বা গদ্য? মনীন্দ্রগুপ্তের কবিতা তো প্রচুর। এক্ষুনি তো ধরা যাক এরকম প্রচুর কবিতা আছে, যেমন একটা দম্পতি একটা কবিতা আছে যে রাত্রিবেলায় পায়ে একজনের পা আরেকজনের, মানে যখন বয়স্ক দম্পতি অনেকটা কামহীন অবস্থায় তাদের মধ্যে একটা শুধু অভ্যেসের সম্পর্ক হয়, অথচ একটা মায়া থাকে। আশ্চর্য কবিতা। তো তারপরে একটা কবিতা আছে যে এই তুমি যে বিপণীতে এসছো আমি তার পুরনো গ্রাহক, এরকম অজস্র লাইন আছে। তারপরে শিবের ওপর আমি একটা অক্ষর পুরুষ, এরকম তো আছে কবিতাগুলো। আর সব থেকে আশ্চর্য তার গদ্য, মানে অক্ষয় মালবেরি যেন অক্ষয় হয়ে আছে। এবং পরের দিকে উনি যে নুড়ি বানর যেগুলো লিখেছেন, যে উপন্যাস, এবং সেটা 90 বছরের পরে। এবং আমার সৌভাগ্য, আমার কিছুদিন তার মানে কয়েকদিন মানে খুব, আমি সেভাবে কোনো কবির বাড়ি বা কোনো লেখকের বাড়ি যাওয়ায় বিশ্বাসই করি না, কিন্তু ঘটনাচক্রে ওই আমি তখন সাহিত্য একাডেমিতে কাজ করতাম, তো মনীন্দ্রগুপ্ত সাহিত্য একাডেমি পেলেন এবং তিনি মানে দিল্লিতে যেতে পারেননি, অসুস্থ ছিলেন, এবং তখন ওই আমাদের রিজিওনাল অফিস কলকাতা থেকে আমরা দিতে গেছিলাম। তো এভাবে সম্পর্ক তৈরি হয়। আমি তাকে কোনো ওয়ার্কশপেও নিয়ে এসেছি, রমাকান্ত রথ যে ওড়িয়া ভাষার কর্মশালায় নিয়ে এসেছি। তো সেইভাবে একটা সম্পর্ক তৈরি, উনি খুব ভালোবাসতেন। তা উনি একটা কথা বলেছিলেন, আমি বলি একটু, মানে একটা ভীষণ দামি কথা। তো উনি বলেছিলেন যে তুমিও তো আমার মতো খুব, মানে উনি যেমন একটা সমস্ত প্রাতিষ্ঠানিকতা থেকে সরে থাকতেন, বলছে তুমিও তো আমার মতো, তো বেঁচে থাকো, ঠিক সব হবে। অন্নপূর্ণার মন্দিরে কেউ সকালবেলা খেতে পায়, কেউ দুপুরে খেতে পায়, কারুর আবার বেলা গড়িয়ে যায়, কিন্তু খেতে সবাই পাবে। তোমাকে বেঁচে থাকতে হবে। তো এটা আমার কাছে ভীষণ দামি কথা, ভীষণ দামি। এবং এখনো আমি খুব মিস করি মনীন্দ্রদাকে, কারণ আমি তো আর কারুর কাছে কখনো যাইনি। তো ওই রকম একটা আশ্চর্য মাপের কবি, এবং দেখা গেছে যে যারা খুব প্রতিষ্ঠান যাদের সাহায্য করেছে ফুলিয়ে ফাঁপিয়ে, তারা এখন কিন্তু অনেকটাই ফেড হয়ে যাচ্ছে আমি বলবো। কিন্তু মনীন্দ্রদা আমার মনে হয় দিন দিন বড় হয়ে উঠছেন। যেমন শ্যামল গঙ্গোপাধ্যায় যেরকম দিন দিন তাকে আমরা বুঝতে পারছি। আর যারা খুব যাদের মানে তুলে ধরা হয়েছে প্রতিষ্ঠান থেকে, তারা কিন্তু অনেকটাই ফেড হয়ে গেছেন, আমার মনে হয় এটা। আমরা এসে গেছি আমাদের অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে। তোমার কবিতা এরকম অক্ষয় হয়ে থাক। মনীন্দ্রগুপ্তের এই আশীর্বাণী আমরা কবিরা মাথায় নিয়ে চলি। সবসময় যে প্রাতিষ্ঠানিকতার মুখাপেক্ষী হতে হবে এমন তো নয়। আমরা যদি, আমার মনে হয় কবি নিজেই একটা প্রতিষ্ঠান, একদম। এবং আমরা যদি লেখাকে নির্ভর করে থাকি, লেখাকেই নির্ভর করি, তাহলে একদিন তো আমার মনে হয় যে কাজটা করছে সেই কাজটাতেই তাকে থাকা উচিত। আর কিছু করে কোনো লাভ নেই। সেটাই, কারণ ওই মানে যে বাবরের একটা কথা হচ্ছে যে তোমার হৃদয়ের থেকে বড় বন্ধু তোমার আর কিছু নেই। ঠিক। আমরা এমনভাবেই মনের ঘরে শব্দের আড্ডায় আসবো আবারও আপনাদের সঙ্গে আড্ডা দিতে। কেমন লাগছে কথকতা আমাদের জানান কিন্তু, এবং জানাবার একটাই উপায়, চিঠি লিখে কিংবা মেসেজ করে। আপনাদের এখন তো সুবিধে আছে, ফোনে
মেসেজ করলেই আমরা জানতে পেরে যাব। তৃষ্ণা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের এই খাপছাড়ার কথকতায়, মনের ঘরে শব্দের আড্ডায় তোমাকে পেলাম, আমরা খুব খুশি। আর তোমাকে অশেষ ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো, তোমরা আমাকে ডেকেছো, এসে নিজের কথা বলতে পারলাম। আশা করি দর্শকদের ভালো লাগবে। তোমাকে ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলটির নেপথ্যে আছেন তাদের প্রত্যেককে আমার অনেক ধন্যবাদ। আপনাদের আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি। নমস্কার। নমস্কার।